দেখাবো অ্যাজাক্স এর উপরে। আমরা এলআইসিটি ব্যাচ 4 ক্লাস নাম্বার 58 এ আছি। 57টা বেসিক্যালি আপনারা কিছু প্রজেক্ট করেছিলেন যেটা প্রেজেন্টেশন আকারে আমরা দেখেছি। 56 রেকর্ডেড ভিডিও আছে। আর 7 এ প্রেজেন্টেশনের পর 8 এ এসে আমরা অ্যাজাক্স যে টপিকটা আছে সেটা একটু দেখার চেষ্টা করব। শুধুমাত্র অ্যাজাক্স এর কনসেপ্ট বা আদার্স ইস্যুগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। নেক্সট ক্লাসে অ্যাজাক্স ইন্ট্রোডিউস এক্সাম্পল গুলো কিভাবে কাজ করে আজকেও কিছু দেখবো, নেক্সট ক্লাসে কিছু আমরা দেখবো, দেন প্রজেক্ট ইন্টিগ্রেশন ইমপ্লিমেন্টেশনের একটা পার্ট, শর্ট করে সেশন। বেসিক্যালি টাইমটা একটু আপনাদেরও ম্যানেজ করতে হবে আমাদের সাথে সাথে। সোম এবং বুধে আমরা ক্লাস করতে পারবো আর কি। সোমবার এবং বুধবার ক্লাস করতে পারবো। এই দুইটা সেশন আমরা নেক্সট দুইটা সেশন আমরা দিব। এবং সোমবার বুধবার এটা আমরা একটা তিনটাও করতে পারি, 12টা দুইটাও, 12টা দুইটার চাইতে একটা তিনটে করাটাই ওয়াইজ। ঠিক আছে, এই সময়টা আপনাদের জন্য রাখা। তো এই তিনটা দিন আপনারা একটু আসবেন যাতে আমরা অ্যাজাক্স এর যে কাজগুলো সারতে পারি। আর দু একজন যারা ঢাকাতে আছে একটু ধরে আনতে পারেন। হ্যাঁ, আচ্ছা। আর একটা বিষয়, ওকে, তো আমরা চাচ্ছিলাম অ্যাজাক্স নিয়ে কথা বলতে। অ্যাজাক্স নিয়ে কথা হয়তো এর আগে হয় নাই। আপনারা জাভাস্ক্রিপ্ট জানেন, ছোট ছোট করে যে কোরিও কিছু কোড আপনারা লিখেছেন। তো মনে হয় না যে অ্যাজাক্স এর কোডিং করতে বেগ পেতে হবে বা অনেক কঠিন কিছু, বাট আমি যতটুকু বলবো যে অ্যাজাক্স ডিফিকাল্ট কিছু না। অ্যাজাক্স বাঘ বা সিংহ না আমাদের খেয়ে ফেলবে। অ্যাজাক্স একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রাইট আর রং? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, অ্যাজাক্স কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা টেকনোলজি। ওকে, এটা বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট। অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট, আবারও বলছি, অ্যাজাক্স কি? জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট। এটা একটা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্রসেস বলা যেতে পারে। জাভাস্ক্রিপ্ট কি? অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্রসেস, যার মাধ্যমে আমরা তো ক্লায়েন্ট সার্ভার বিষয়টা বুঝি, সো আমি ভার্বালি বলছি যে ক্লায়েন্ট থেকে সার্ভারের সাথে সে কমিউনিকেট করতে পারে। সো কিভাবে সে কমিউনিকেট করে ক্লায়েন্ট থেকে সার্ভারের সাথে? ডেফিনেটলি ডাটা পাস করার মাধ্যমে। তো আমি ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে যাব, সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে আসব, সেই ডাটাপত্রগুলো যে আদান প্রদান করার যে কাজগুলো সেটা মূলত করে থাকে কে? অ্যাজাক্স। তো একটা এক্সাম্পল যদি আমরা সেট করি, একটু খেয়াল করেন, এখানে তো আপনারা অনেক সময়ই এসেছেন, রাইট? প্রতিদিনই যান গুগলে এবং কিছু না কিছু লিখে টাইপ করেন, সার্চ দেন, তাই না? মনে করেন আমরা যা লিখলাম এটা একটা কিওয়ার্ড, তাই না? এবং আমি যখন লিখছি, লিখতে লিখতে কিন্তু এই যে নিচের লিস্টের পরিবর্তন আসছে, খেয়াল করেছেন? চলে আসে, এটা কি, কিভাবে আসছে বা কেন বা বিষয়টা কি, আমরা কি কখনো জানার চেষ্টা করেছি কিভাবে হচ্ছে না হচ্ছে? এটা বেসিক্যালি সার্চ ইঞ্জিন গুগল আমাকে সাজেশন দিচ্ছে। সাজেশন কি আমার ব্রাউজার থেকে দিচ্ছে, আমার মেশিন থেকে দিচ্ছে, আমার হার্ড ড্রাইভ থেকে কোনো ডাটা নিয়ে দিচ্ছে? ডাটাগুলো কোথা থেকে আসছে? আমি তো হিটই করি নাই। আমি কি সাবমিট করেছি, লিংক প্রেস করেছি যে আমি সার্ভারের কাছে যাব? সার্ভারের কাছে যদি আমি যেতে চাই, ফর্মে কি করতে হয়? ফর্ম সাবমিট করতে হয়, দেন না আমি সার্ভারের কাছে যাই। লিংক ক্লিক করে সার্ভারের পেজ আমরা এক্সিকিউট করি, তাই কিনা?
হুম তো যখনই আমরা কোনো কিছু টাইপ করছি, এই টাইপ করার সঙ্গে সঙ্গে রিলেভেন্ট ডাটাগুলো নিয়ে চলে যাচ্ছে কোথায়? ক্লায়েন্ট চলে যাচ্ছে সার্ভারে, সার্ভার তার ডেটাবেসে, ডেটাবেস থেকে ডাটা নিয়ে সার্ভার আবার ক্লায়েন্টের কাছে পাস করে দিচ্ছে যে এই হচ্ছে তার রিলেটেড ডেটা, এবং আসছে কোথা থেকে? একদম ডেটাবেস থেকে। বাট আমরা ফর্মও সাবমিট করি নাই, লিঙ্কও ক্লিক করছি না। এটা কি করছে? ক্লায়েন্টের সাথে সার্ভারের একটা অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্রসেস এস্টাবলিশড হয়ে আছে, যার নাম বেসিক্যালি কি? অ্যাজাক্স। গুগল সার্চ ইঞ্জিন 2005 এ প্রথম এই অ্যাজাক্স ইনিশিয়েট করে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। গুগলের সার্চ ইঞ্জিন ফার্স্ট এই কাজটা ইন্ট্রোডিউস করে, অ্যাজাক্সটা। অ্যাজাক্স ক্লাসও আছে আলাদা করে, এবং এটা শুধু 2005 কাজ করতো শুধুমাত্র একটা ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরারে, আই ব্রাউজার যেটা, সেখানে কাজ করতো, অন্য কোনো ব্রাউজারে কাজ করতো না। ওই সময় বেসিক্যালি অন্য কোনো ব্রাউজারও ছিল না, মজিলা টিম করে আসে, ক্রম তো ছিলই না তখন, রাইট? তখনও আসে নাই গুগল। সাফারি ছিল, সাফারি ততটা পপুলার না, অপেরাও ছিল, বাট অত বেশি পপুলার না। তো ওই সময়টাই আই ব্রাউজারে এই কাজটা করা হতো, এটাকে গুগল সাজেশন বলা হয়ে থাকে, এবং ফার্স্ট ইমপ্লিমেন্টেশন ওয়েবে অ্যাজাক্স এর গুগল সাজেশন, তারাই প্রথম এটাকে ইন্ট্রোডিউস করে। এই টেকনিকটা সার্চ ইঞ্জিনের পাওয়ারটাই পরিবর্তন করে দিয়েছে। সার্চ ইঞ্জিনের যে পাওয়ার, সেটারই পরিবর্তন ঘটিয়েছে। যে আমরা কিন্তু ম্যাক্সিমাম কেসেই যেটা করে থাকি সেটা হচ্ছে যে যা টাইপ করতে যাই সেটার পরিবর্তে যা সাজেশন আসে সেখান থেকেই সিলেকশনটা বেশি হয়, কারণ আমরা নিজেরা বেসিক্যালি খুব ভালো কিওয়ার্ড লিখতে পারি না। আমি বুঝাতে পারছি? আমরা নিজেরা খুব ভালো কিওয়ার্ড লিখতে পারি না, আর ভালো কিওয়ার্ড লিখতে না পারার কারণে যেটা নর্মালি হয়ে থাকে সেটা হচ্ছে যে কারেক্ট রেজাল্টের দিকে আমরা যেতে পারি না, এবং আমরা বলে থাকি যে সার্চ ইঞ্জিন ভুয়া, যেটা অনেক আগে হয়ে এসেছে। এখন কিন্তু সাজেশনের উপর বেস করে কারেক্ট কিওয়ার্ড আমরা সহজে দিতে পারছি, সার্চ ইঞ্জিন সেখান থেকে ডাটা দিতে পারছে। সো এই পরিবর্তনটা গুগলকে এই লিডিং অবস্থায় নিয়ে আসতে সাহায্য করেছে। তার অ্যালগোরিদম ডেফিনেটলি অনেক বেশি ম্যাচিউর, ঠিক আছে। পরবর্তীতে প্রথমবার পুরো মার্কেট গ্র্যাব করার জন্য এই ছোট্ট টেকনিকটা তাকে অনেক বেশি সাহায্য করেছে। পরে তো তার নিজস্ব পাওয়ার দিয়ে সে টোটাল মার্কেটটা ধরেছে, বাট প্রাথমিকভাবে ফোকাসটা ওইদিকে নিয়ে যাওয়ার পেছনে এই টেকনোলজিটার অবদান অনেক বেশি। সো বেসিক্যালি যেটা বলা হয়ে থাকে যে অ্যাজাক্স একটা সাইটকে পাওয়ারফুল করে। সাদামাটা একটা সাইটে আপনি যদি অ্যাজাক্স ইমপ্লিমেন্ট করেন, ওই সাদামাটা সাইটটাই অনেক স্মার্ট হয়ে যায়। যে তখন অনেক স্টেপ কম করতে হয় ডেভেলপারদের, মানে কাজ করতে হয় ডেভেলপারদের, ইউজারদের অনেক স্টেপ কমে এসে তার রিলেভেন্ট বা রিলেটেড ডাটা পেয়ে যায়। তো আমরা যখন অ্যাজাক্স নিয়ে কথা বলছি, তো অ্যাজাক্সটা কি এটা আমি বলছিলাম। অ্যাজাক্স মূলত জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট প্লাস এক্সএমএল, আমি এটাকে আরেকটু এনহ্যান্স করি।
মেন্টালি ডিসঅর্ডার কিছু ভালো একটা বিনোদন হয়েছে, নো প্রবলেম। এটার দরকার আছে, এই কঠিন জীবনে এটার দরকার আছে। এই ছিল বলে আপনারা হাসাহাসি করতে পারছেন, কাটাপ্পার সঙ্গে তুলনা করছেন। আচ্ছা, এখন যেটা আমি বলছিলাম যে অ্যাজাক্স কি, অ্যাজাক্স এক কথায় যদি বলা হয় তাহলে এভাবে লেখা হয় যে অ্যাজাক্স ইকুয়াল asynchronous JavaScript plus সবাই একটু দেখেন, AJAX equal asynchronous JavaScript plus XML। তো asynchronous বিষয়টা কি? asynchronous বিষয়টা মূলত ঠিক এইরকম, আমরা যদি এটা বুঝে উঠতে পারি তাহলে অন্যান্য বিষয়গুলো জানা বা বোঝাটা অনেক ইজি হয়ে যাবে আমাদের জন্য। যে অ্যাসিনক্রোনাসটা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে যে ক্লায়েন্ট সার্ভারের সাথে যে রিকোয়েস্ট, এটাকে খুব সুন্দর করে হ্যান্ডেল করে। আমি যদি বলি এটা আমার বক্স, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট এবং পাশের জন হচ্ছে আমার সার্ভার। ক্লায়েন্টের সাথে সার্ভারের যে কমিউনিকেশন, ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, সার্ভার তার অ্যাকনলেজ করছে, যে আমি রিকোয়েস্ট পাঠালাম, সে আমাকে অ্যাকনলেজ করলো, সে তারপর আমাকে বলছে যে না আমি এটা প্রসেসিং এ আছি, তারপর আমাকে বলছে যে আমার কাজ শেষ হয়েছে। তার মানে বেসিক্যালি যেটা আমি বোঝানোর চেষ্টা করছি যে ক্লায়েন্টের সাথে সার্ভারের বা যে প্রসেসের মাধ্যমে কমিউনিকেশনটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত বিদ্যমান থাকে তাকেই বলা হয়ে থাকে অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট।
কোন একটা রিকোয়েস্ট আমি যখন করেছি ওই কাজটা সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমার সাথে তার কমিউনিকেশনটা কি থাকবে, বিদ্যমান থাকবে। এই রিকোয়েস্ট প্রসেসটাকে কি বলা হচ্ছে, অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস আপনারা যে এসটিটিপি প্রোটোকল ইউজ করেন এটা সিনক্রোনাস, অ্যাক্সেস ডাটা থ্রো করা হলো নোডের কাছে, নোড কি আমানিল্লাহ হ্যাঁ আরেকজনের কাছে পাঠালো, দেন আরেকজনের কাছে পাঠালো, ঠিক এভাবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তাহলে অ্যাসিনক্রোনাস বিষয়টা কি বুঝলেন, যে অ্যাসিনক্রোনাস বিষয়টা কি, যে কিভাবে রিকোয়েস্টটা ইনিশিয়েট হয় বা এস্টাবলিশড হয়। হ্যালো, আমি মোহাম্মদ। ওকে, তো একটু আমরা গুগলিং করে দেখি যে বেসিক্যালি কি। বেসিক্যালি অ্যাজাক্স কয়েকটা স্টেপ নিয়ে কাজ করে, যেটাকে রেডি স্টেট বলা হয়ে থাকে। আপনারা একটু ভালো করে ফোকাস করবেন। অ্যাজাক্স রেডি স্টেট বলা হয়। আমি বললাম না যে কমিউনিকেশনটা তারা ধরে রাখে অ্যাসিনক্রোনাস প্রসেস অনুযায়ী। এই রেডি স্টেট গুলো যদি আমরা দেখি তাহলে এর যে কমিউনিকেশন স্টাইল সেটা মোটামুটি রপ্ত হয়। দেখেন, 0 রিকোয়েস্ট নট ইনিশিয়ালাইজড, 1 সার্ভার কানেকশন এস্টাবলিশড, 2 রিকোয়েস্ট রিসিভ। এটা কে বলবে, এটা সার্ভার ক্লায়েন্টকে বলবে। হ্যাঁ, দেন প্রসেসিং রিকোয়েস্ট, এটাও কে বলবে, সার্ভার ক্লায়েন্টকে বলবে। দেন রিকোয়েস্ট ফিনিশড এন্ড রেসপন্স ইজ রেডি, এটাও বলবে কে, সার্ভার ক্লায়েন্টকে বলবে। সো কমিউনিকেশনটা অলওয়েজ এস্টাবলিশ থাকে, তখন এটাকে কি বলা হচ্ছে, রেডি স্টেট বেসিক্যালি। তো রেডি স্টেট কয়টা আছে অ্যাজাক্সে, 5টা, খুবই গুরুত্বপূর্ণ। আর স্ট্যাটাস, এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট, যে স্ট্যাটাস আছে 3টা, 200, 403 আর 404। ওকে 200, ফরবিডেন 403, আর পেজ নট ফাউন্ড হচ্ছে 404। হ্যালো, আচ্ছা, তাহলে স্ট্যাটাস গুলো একটু মনে রাখবেন। রেডি স্টেট কয়টা, 4টা, আর সরি 5টা, আর স্ট্যাটাস কয়টা, 3টা। এছাড়া আরেকটা বিষয় একটু ক্লিয়ার, হ্যাঁ ওগুলো অ্যাকচুয়ালি ইনভ্যালিড আর কি। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাজাক্স ইনিশিয়েট করার জন্য এই যে টেকনিক্সটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাংশন আছে অ্যাজাক্সের বা অ্যাজাক্স ক্লাসের ভেতরে, যেটা মূলত ডিফাইন করা হয়ে থাকে। অ্যাজাক্সের ক্লাস, মেইন যে ক্লাসটা এখনকার দিনে, সেটা হচ্ছে এক্সএমএল এসটিটিপি রিকোয়েস্ট। ক্লাসের নামটাকে এখান থেকে একটু দেখেন, এক্সএমএল এসটিটিপি রিকোয়েস্ট। এটা হচ্ছে আমার মেইন ক্লাস। এটাকে মেইন ক্লাস বলার পেছনে মূল কারণ হচ্ছে এখন সকল ব্রাউজারেই এই ক্লাসটা রয়েছে। ক্লাসটার নাম কি, এক্সএমএল এসটিটিপি রিকোয়েস্ট। বাট এটা ছাড়াও অ্যাক্টিভএক্স অবজেক্ট নামেও একটা ক্লাস আছে, যেটা শুধুমাত্র আছে আই ব্রাউজারে। এটা আছে কোথায়, আই ব্রাউজারে। যদিও এখনকার আই ব্রাউজারের মধ্যে এক্সএমএল এসটিটিপি রিকোয়েস্ট রয়েছে। প্রবলেম ইজ দ্যাট, যে যদি পুরনো আই ব্রাউজার হয় কারো মেশিনে, লাইক উইন্ডোজ এক্সপি ইউজ করছে তারা, বা সার্ভিস প্যাক ইউজ করছে, বা উইন্ডোজ 7 ইউজ করছে, ওর ভেতরে যে আই ব্রাউজার গুলো ইনবিল্ড থাকে সেখানে কিন্তু এক্সএমএল এসটিটিপি রিকোয়েস্ট নেই। আছে কি, অ্যাক্টিভএক্স অবজেক্ট। তো আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে আমি যদি শুধু টার্গেট করি এক্সএমএল এসটিটিপি রিকোয়েস্ট, আমরা তো জানি যে ক্লাস কি, ক্লাসের ভেতরে মেথড ডেফিনেশন থাকে। তো অ্যাজাক্স এর মেথড গুলো পেতে হলে ক্লাসের অবজেক্ট বানাতে হবে। মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি যে ওয়েব অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি, এটা ক্লায়েন্ট তো যে কোনো ব্রাউজারেই ওপেন করতে পারে। আমার তো তাকে আমি ধরে বেঁধে দিতে পারি না যে তুমি এই ব্রাউজার ইউজ করবে, এই ব্রাউজার ইউজ করতে পারবে। কম্পিটিবিলিটি বলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে আমার অ্যাপ্লিকেশনটা ওই ব্রাউজারে কম্পিটেবল কিনা। আমি আমার অ্যাপ্লিকেশনটা যে ব্রাউজারে রান করাচ্ছি সেখানে সে কম্পিটেবল কিনা। যদি কম্পিটেবল না হয়, ক্লায়েন্ট এটা রিসিভ করবে না। হ্যাঁ, ক্লায়েন্ট হয়তো বলেই দেবে যে আমার মেজর এই ব্রাউজারগুলো সাপোর্টেড হতেই হবে।
সো এর মধ্যে এখনো পেইনফুল আই ব্রাউজার রয়েছে। এখন বলা হয় যেন মজিলা অপেরা কম সাপোর্ট করেই আই ব্রাউজারও যেন কম্পিটিবিলিটি থাকে, ওখানে স্যাক্রিফাইস করা হয় অনেক কিছু, বাট ম্যাক্সিমাম ইস্যুগুলো যেন সেখানে থাকে। লাইক ফাংশনালিটি ইস্যুতে অ্যাজাক্স যদি না সাপোর্ট করে তাহলে তো ক্লায়েন্ট এটাকে অ্যাকসেপ্ট করবে না, রাইট? তো যদিও অনেক ক্লায়েন্ট নেগলেক্ট করে আইর ওই পুরোনো ব্রাউজার গুলো, বাট অনেকে বলে দেয় 100% সাপোর্টেড হতে হবে। তো সেই ক্ষেত্রে আমাকে অ্যাক্টিভএক্স অবজেক্ট ক্লাস নিয়েও কাজ করতে হবে। তো অ্যাক্টিভএক্স অবজেক্ট ক্লাস এখানে একটা প্রবলেম দাঁড়িয়ে যাবে যে আমি কখন কোন ব্রাউজারে আছি তখন আমাকে সেটা ধরতে হবে, ধরার পর ওই ক্লাসের অবজেক্ট বানাতে হবে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে অ্যাক্টিভএক্স অবজেক্ট প্রথম ক্লাস যেটা 2005 এ এসেছে, আর XML HTTP রিকোয়েস্ট এখনো আপডেট হচ্ছে রেগুলার বেসিস, যেটা অন্যান্য সকল ব্রাউজারেই রয়েছে। বাট দুজনের ক্লাসের ভেতরে যে ফাংশন, সেই ফাংশনের নাম ধাম সবকিছুই কি সেম। এই হচ্ছে অ্যাডভান্টেজ, আমাদের অ্যাডভান্টেজটা কি সেম। আর ক্লাসগুলো যেগুলো আছে আমি একটা স্ক্রিপ্ট আপনাকে দিয়ে দিব, যে স্ক্রিপ্টটা রান করালে আপনারা দেখতে পারবেন যে আমার মেশিনে যে ব্রাউজারেই আমি এটাকে রান করি না কেন, আমার যে কোনো ক্লাসের অবজেক্ট যখন যা দরকার সেই অবজেক্টটা আমার হাতে রেডি হয়ে যাচ্ছে। জাস্ট অবজেক্ট ক্রিয়েশন টেকনিকটা একবার ধরতে পারলেই যথেষ্ট, আর কোনো কিছু দরকার নেই। বাট এর পর থেকে ইমপ্লিমেন্টেশন টেকনিকই সবার জন্য সেম। তো এই অ্যাজাক্স এর যে ইস্যুটা আমি বলছিলাম, যে এখানে যে ক্লাস ফাংশন, ক্লাসের ভেতরে যে ফাংশন গুলো আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 6টা ফাংশন মূলত ওপেন, অন রেডি স্টেপ চেঞ্জ, ready state, status, response text, send। এই যে 6টা ফাংশন, ওপেন যার মাধ্যমে রিকোয়েস্টটা ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে যায়, অন রেডি স্টেট চেঞ্জ সেই মূলত ওই অ্যাসিনক্রোনাস প্রসেসটাকে ধরে রাখে। অ্যাসিনক্রোনাস প্রসেসের যে অ্যাকনলেজমেন্ট যেগুলো, সেগুলো রিসিভ করে কি অন রেডি স্টেট চেঞ্জ। আর রেডি স্টেটের ভেতরে ডিফাইন করা থাকে আমি এখন কোন স্টেটে আছি, আমি 0-তে আছি না আমি 4-এ আছি, নাকি আমি 2-3-তে আছি বা 1-2-3-তে আছি, কোন স্টেটে আছি সেটা ধরে রাখে কি রেডি স্টেট। আর রেডি স্টেট চেঞ্জটা কি করে, এক স্টেট থেকে আমাকে অন্য স্টেটে যেতে সাহায্য করে। স্ট্যাটাস আমি আছি কি নেই, আমি অ্যাকচুয়ালি 200-এ আছি নাকি আমি 404-এ আছি বা 403-তে আছি। রেসপন্স টেক্সট ফাংশনটা এটা রিটার্ন করে কি সার্ভার থেকে রেজাল্টটা কার কাছে, ক্লায়েন্টের কাছে। আর সেন্ড এই ফাংশনের মাধ্যমে উপরের ফাংশনগুলোকে আবার পরবর্তী কাজের জন্য রেডি করা হয় সেন্ড এর মাধ্যমে। সো এই যে 6টা ফাংশন ওই উপরের 2টা ক্লাস এর মধ্যেই আছে, ক্লাসের নাম ডিফারেন্ট বাট ভেতরের ফাংশনগুলো কি সেম। তো আমরা যখন অ্যাজাক্স নিয়ে কাজ করব, আমি একটা এক্সাম্পল আমাদের সাইটে তুলে দিচ্ছি যেটা আপনারা সবাই নেবেন, আমি একটু এক্সিকিউট করব, একটা ছোট্ট এক্সাম্পল আজকে আলোচনা করব শুরুতে। বেশ কিছু পিকচার আছে।
আপনাদের নামে কোনো জ্যাম খোলা হয়েছিল? আচ্ছা, আচ্ছা দেখেন, আমি একটা এক্সাম্পল আপনাদের সেট করছি। দেখেন, আমি এটাকে আপলোড করে দিচ্ছি, আপনারা এটা নিয়ে নেন সবাই।
ভিতরে বসে দেখেন আমি আপলোড দিয়ে দিয়েছি, আপনারা নেন, বসেন বসেন। তো আমি এটাকে নেটবিনসে অ্যাড করে নিই। আচ্ছা, সবাই একটু দেখি কোডটাকে। আমাদের দুইটা ফাইল এখানে আমরা দেখতে পাচ্ছি। আমি যা আপনাদের দিয়েছি, একটা ভিউ ফাইল দিয়েছি আর একটা সার্ভার ফাইল দিয়েছি। সবাই একটু খেয়াল করেন, গুরুত্বপূর্ণ। আজকে একটু ছোট্ট করে শিখবো, নেক্সট ক্লাসে এটাকে আমরা এলাবোরেট করব। তো এটা অ্যাজাক্স সার্চের এই এক্সাম্পলটাকে যদি আমরা রান করাই, কিছুটা ধারণা জন্মাবে আমরা বেসিক্যালি কি করতে চাচ্ছি বা কি এক্সাম্পল এখানে রয়েছে। দেখেন অ্যাজাক্স সার্চ যে ভিউ ফাইলটা, এটাকে যখন আমি ক্লিক করছি, ডিফল্ট কোনো কিছু না লিখলেই আমার আউটপুট আসছে কি নট ফাউন্ড। এখন আমি যদি লিখি পি দেন এইচ দেন পি, একটু খেয়াল করেন সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই টেক্সটটা পরিবর্তন হয়েছে, ইউআরএল কিন্তু চেঞ্জ হয় নাই, আমি কোথাও হিট করি নাই, রাইট? হ্যাঁ, সো সাবমিটও করি নাই, এটা কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে টেক্সটটা পরিবর্তন করে দেখাচ্ছে। বেসিক্যালি আমি যেটা করেছি, এই টেক্সটটা ক্লায়েন্ট থেকে সার্ভার পেজে নিয়ে গিয়ে সার্ভার পেজের একটা অ্যারের মধ্যে সার্চ করছি প্রতিবার, প্রতি কি গানেই আমি যখনই কি প্রেস করছি পুরো টেক্সটটা নিয়ে গিয়ে ওই অ্যারের ইন্ডেক্স সার্চ করে দেখছি, যদি পাই খুঁজে ফাউন্ড বলছি, না পেলে। তো দেখেন আমি সি লিখছি, সি নামে কিছু নেই, এস এস সিএসএস আছে, সো সেটা পাচ্ছে, রাইট? যখনই একটা এস আমি কেটে দিচ্ছি সঙ্গে সঙ্গে সে নট ফাউন্ড শো করছে, রাইট? এটা মূলত অ্যাজাক্স দিয়ে করা ছোট্ট একটা টাস্ক। তো কিভাবে এখানে অ্যাজাক্স ইনিশিয়েট হচ্ছে, কিভাবে এটা কাজ করছে, সেটা আর কি দেখানোর চেষ্টা করছিলাম। শুরুতে যদি আমরা দেখি যে আমরা তো ইভেন্ট অ্যাট্রিবিউট সম্পর্কে ধারণা রাখি না, ইভেন্ট অ্যাট্রিবিউট। সো কোন একটা ইনপুট বক্স যার টাইপ হচ্ছে টেক্সট, এর ভেতরে অন কি আপ, কি প্রেস করে ছেড়ে দিলে যেটাকে বোঝায় ওটাকে অন কি আপ। এখান থেকে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন কল হয়েছে যার নাম মেক রিকোয়েস্ট। ফার্স্ট প্যারামিটার হচ্ছে দিস ডট ভ্যালু আর সেকেন্ড প্যারামিটার আরইএস। দিস ডট ভ্যালু মানে কি এই ইনপুট বক্সের ভ্যালু, আর আরইএসটা কি হ্যাঁ যেখানে আমি ডাটাটা রিটার্ন করব, এই আইডিটা। এটা কি আমরা শিখেছি? এই ক্লাসের কি আলোচনা হয়েছে? আচ্ছা, তো আরইএস যেখানে আমি ভ্যালুটা রিটার্ন করে নিয়ে আসবো, তার দ্যাট মিন্স যে এইচআর এর নিচে একটা জায়গা, একটা স্প্যানের ভেতরে কিন্তু আমি ভ্যালুটা পুশ করছি। তো ওইটা পরে আলোচনায় আসি। একই জিনিস অনলোডেও আমরা এই ফাংশনটাকে কল করেছি উইথ ব্ল্যাঙ্ক ইনফরমেশন। এই ডাটাটা নেই ফার্স্টে, একটু দেখেন অনলোড দিয়ে যেটা আমরা করলাম, অনলোডে আমরা কিন্তু ফার্স্ট প্যারামিটার কি পাঠিয়েছি খালি, কারণ আমি তো প্রথমবারই টাইপ করব না কোনো কিছু। বাট সেকেন্ড প্যারামিটার যেটা আরইএস সেটা কিন্তু রয়েছে যে রেজাল্টটা কোথায় আসবে, এই কারণে প্রথমেই আমাকে নট ফাউন্ড দেখাচ্ছে। হ্যাঁ, তো এই যে মেক রিকোয়েস্ট যে ফাংশনটা আমি কল করলাম, এটা পিওরলি জাভাস্ক্রিপ্ট ফাংশন, বাট এর ভেতরে আমরা কি ইনিশিয়েট করেছি অ্যাজাক্স কে। কিভাবে? প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে
অ্যাড্রেসটা ঠিক করতে হবে যে আমি কোথায় ডাটাটা পাঠাবো, কিভাবে ডাটাটা পাঠাবো। মানে রিকোয়েস্টটা কি, আমাদের সার্ভার পেজ, আমাদের একটা সার্ভার পেজ আছে search.php, আর এই যে টেকনিকটা এই মানে কি এটা কি গেট এর মাধ্যমে ডাটা পাস করা না ইউআরএল দিয়ে, যে টেক্সট ইকুয়াল আমি বলছি গিভেন টেক্সট, হ্যাঁ টেক্সটে কি ইন্ডেক্সের নাম আর গিভেন টেক্সটে কি আমার এই ইনপুট বক্সের ভ্যালু, রাইট। তো যদি আমি search.php তে যাই কি হবে, search.php তে গেলে ইউআরএল থেকে টেক্সট প্যারামিটার দিয়ে ভ্যালুটা আমরা ধরে নিব, রাইট। তারপর আমার অ্যারের ভেতরে অনেক ভ্যালু রেখেছি, আমরা ইন অ্যারে ফাংশন শিখেছিলাম না মনে আছে শুরুর দিকে, PHP এর বিল্ট ইন ফাংশন। তো ইন অ্যারে কি করে, সার্চ টেক্সট আর ডাটা, ডাটা মানে কি আমার অ্যারে, সার্চ টেক্সটের মধ্যে আমি যা টাইপ করেছি। সো ইন অ্যারে ফাংশনের টেকনিকটা হচ্ছে এরকম, প্রথম প্যারামিটার হচ্ছে কি দিয়ে সার্চ করছেন, আর সেকেন্ড প্যারামিটার হচ্ছে কোথায় সার্চ করছেন। সেকেন্ড প্যারামিটার ডেফিনেটলি কি হবে, অ্যারে হবে। তো আমি ইনপুট বক্সে লিখেছি ph, রাইট। এখন এই ph ভেরিয়েবলের মধ্যে আছে, ডাটা অ্যারের ভেতরে ph নামে কোনো কিছু কি আছে, নেই। সো দ্যাটস ওয়াই ইন অ্যারে আমাকে কি রিটার্ন করবে, ফলস। সো ফলস যদি ইন অ্যারে রিটার্ন করে সে ইফে যাবে না এলসে যাবে, এলসে যাবে। আর বেসিক্যালি যেটা হয়ে থাকে যে অ্যাজাক্স কি করে, মানে অ্যাজাক্স রেসপন্স টেক্সট নেয়। অ্যাজাক্স কিন্তু মানে সার্ভার কিন্তু ক্লায়েন্টের কাছে কোনো কিছু রিটার্ন করবে না বা কোনো কিছু পাঠিয়ে দেবে না, সার্ভার কি করবে ওই ডাটাটাকে ওখানে ইকো করে দেবে, আর যাই ইকো হবে সেটাই কি হবে, ক্লায়েন্ট সেটাকে রেসপন্স টেক্সট হিসেবে নিয়ে নেবে। তার মানে আমি অ্যাজাক্স রিলেটেড যত কাজ করব সার্ভারে এসে প্রসেসিং এর পর সেটা সার্ভারেই আমি এক্সিকিউট করে দিব, তখন সেটা ক্লায়েন্ট ওটাকে রেসপন্স টেক্সট আকারে রিসিভ করে নেবে। তার মানে আমি এখানে কখনো ইকো করছি কি ফাউন্ড, আর কখনো ইকো করছি কি নট ফাউন্ড, বোথ সে রেসপন্স টেক্সট আকারে পাচ্ছে। কখনো না বা কখনো এই কোডটা তো আমরা বুঝতে পেরেছি, এটা সিম্পল কোড PHP, বাট এর ভেতরে কিছুটা জটিলতা আছে। যে ফার্স্টে যেটা করা হচ্ছে যে ওপেন ফাংশনে পাঠানো হচ্ছে গেট মেথডের মাধ্যমে কার কাছে, সার্ভার পেজের কাছে, এটা তো বোঝাই যাচ্ছে। বাট ওপেনের আগে এটা কি XML HTTP রিকোয়েস্ট, এটা বেসিক্যালি অবজেক্ট, কার অবজেক্ট, অ্যাজাক্স ক্লাসের অবজেক্ট। এই অবজেক্টটা কোথায় তৈরি হয়েছে, এখান থেকে। একটু খেয়াল করেন, আমি যদি এতটুকু লিখি, এতটুকু এই বিশাল কোড যদি আমি না লিখি, এই যে সিলেক্টেড কোড যদি আমি না লিখি, শুধুমাত্র যদি এক লাইন লিখি, তাহলে 98% ইউজার আমরা কভার করব, 2% ইউজার আমরা কভার করব না। কারা কভারে আসবে না, ওই যে যারা পুরনো ব্রাউজার ইউজ করছে। আমার এই এক্সাম্পলটা ওই ব্রাউজারগুলোতে কাজ করবে না যদি আমি এটাকে ডিলিট করে দিই, বুঝতে পারলাম। আর যদি ডিলিট না করি এবং এই লাইনটাও যদি আমি তুলে নেই, তাহলে আমি সব 100% কে কভার করতে পারবো। কি আছে উপরে সেটা আমরা একটু দেখে আসি, জটিল কোনো কিছুই না। ট্রাই ক্যাচ এক্সেপশন হ্যান্ডলার, যেটাকে আমরা নরমালি বলে থাকি এক্সেপশন হ্যান্ডলার, স্টেটমেন্টের মতোই বাট স্টেটমেন্ট না। হ্যাঁ, এক্সেপশন হ্যান্ডলার বলতে যেটাকে বোঝায়, যদি আমরা কোনো এক্সেপশন ধরতে চাই তখন আমরা ট্রাই এর মাধ্যমে ধরি এবং ক্যাচ দিয়ে এক্সিকিউট করি। তো প্রথমে একটা ভেরিয়েবল XML HTTP, এটা যে কোনো নাম হতে পারে, আমরা ফার্স্টে ভ্যালু কি ধরে নিলাম, ফলস। ট্রাই করছি ফার্স্টে ব্র্যাকেটের মাধ্যমে, ট্রাই এর মধ্যে কিন্তু কোনো কন্ডিশন নেই, ক্যাচেও কোনো কন্ডিশন নেই। তাহলে কিভাবে এটা কাজ করে, ট্রাই এর ভেতরে সবসময় দেয়া হয় কোনো না কোনো কাজ, জব অ্যাসাইন করা হয়। তো তোমাকে এই কাজটা দিলাম, তুমি যদি এই কাজটা করতে পারো গুড, আর না পারলে এক্সেপশন দাও। আর যে এক্সেপশনটা দেবে এটা ক্যাচে চলে আসবে এবং এই ক্যাচের ভেতরে যে ভেরিয়েবলটা দেয়া থাকবে সেখানে এক্সেপশনটা বসে যাবে। এটা ক্লিয়ার? তার মানে আমি যদি কোনো কাজ দিই, কাজটা করতে পারলে আর ক্যাচে যাবে না, করতে না পারলে ক্যাচে চলে যাবে, রাইট? সো প্রথমে যেটা করা হচ্ছে যে ActiveX object ms xml2 xml http, দ্যাট মিন্স ActiveX অবজেক্টের কিন্তু দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে কিছুটা পুরনো মানে নতুন আই ব্রাউজার, আর একটা হচ্ছে পুরনো আই ব্রাউজার। সো এটা মূলত নতুন আই ব্রাউজারের অবজেক্ট। আমি যদি এই স্ক্রিপ্টটা রান করাই আর আমি যদি নিউ আই ব্রাউজারে থাকি, আমার এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে, রাইট? আর যদি অবজেক্টটা ক্রিয়েট না হয় সে কি করবে, এক্সেপশন দেবে।
রাইট? একটু খেয়াল করে দেখেন, আমি অ্যালার্ট দেই, এখানে একটা এক্সেপশন আসবে, কারণ আমি আছি মজিলা ক্রম ব্রাউজারে। সো আই এর অবজেক্ট ক্রিয়েট হওয়ার প্রশ্নই আসে না। রেফারেন্স এরর, অ্যাক্টিভএক্স অবজেক্ট নট ডিফাইন্ড, মানে সে খুঁজেই পায় নাই, এখানে প্রশ্নই আসে না, কারণ আই ব্রাউজার তো আমি নেই। সো অবজেক্ট পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো কোথায় আসবে? ক্যাচে ঢুকবে। ক্যাচের ভেতরে আবার ট্রাই করা হচ্ছে। আমি কি এলস এর ভেতরে আবার ইফ এলস দিতে পারি না? সিস্টেমটা তাই। সো এখানে এসে আবার বলা হচ্ছে যে তুমি অ্যাক্টিভএক্স অবজেক্ট মাইক্রোসফট, দ্যাট মিন্স পুরনো আই ব্রাউজারের অবজেক্ট তৈরি করো। যদি অবজেক্ট তৈরি করতে পারে, গুড, দ্যাট মিন্স পুরনো আই ব্রাউজারের অবজেক্ট এখান থেকে তৈরি হবে। যদি না করতে পারে তাহলে ফলস, আবার এক্সএমএল এসটিটিপি তে ঢুকে যাবে। ক্লিয়ার? মানে উপরের কোডটুকু ট্রাই ক্যাচ দিয়ে আমি চেষ্টা করলাম যে এটা যদি আই ব্রাউজার নতুন হয় অবজেক্ট তৈরি করো, না হলে এক্সেপশনে আসো। এক্সেপশনে এসে আবার ট্রাই করলাম যে আরো পুরনো আই ব্রাউজার কিনা, সেটা তুমি অবজেক্ট তৈরি করো। যদি না পারো তাহলে আমার এক্সএমএল এসটিটিপি এর ভ্যালু কি না। শেষে এসে একটা কন্ডিশন চেক করা হচ্ছে এরকম যে এক্সএমএল এসটিটিপি যদি ফলস হয়, নট মানে কি ট্রু হবে, and type of XML HTTP request not equal undefined. That means এই ব্রাউজারটাতে যদি XML HTTP রিকোয়েস্টটা ডিফাইন হয়, তাহলে আমার এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট হবে। রাইট? তো এটি স্টেটমেন্টের ভিতরে দেওয়ার মূল কারণ হচ্ছে যদি আই ব্রাউজার হয় আই ব্রাউজারের অবজেক্ট বানিয়ে নেবে, আর যদি আই ব্রাউজার না হয় তাহলে এখান থেকে একটা অবজেক্ট ক্রিয়েট হবে। মানে সকল ব্রাউজারের জন্য অবজেক্ট ক্রিয়েট হবে কোথায়? এখানে এসে। মানে সকল ব্রাউজারের জন্য উপর থেকে XML HTTP কি ফলস, আর XML এই টাইপ অফ XML HTTP এর মানে কি? টাইপ অফ হচ্ছে একটা কিওয়ার্ড, আর এটা হচ্ছে একটা ক্লাসের নাম। এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন বেসিক্যালি একটু খেয়াল করেন, আমি অ্যালার্ট করছি টাইপ অফ XML HTTP রিকোয়েস্ট। এটা যদি অ্যালার্ট করি, আমি যদি এখন এখানে অ্যালার্ট করি, আমাকে বলবে ডিফাইন। তো খেয়াল করেন কি লেখা আসছে? ফাংশন। তার মানে আছে, ফাংশন আছে। তার মানে এখানে যদি আমি বসাই যে ফাংশন, মানে এই অ্যালার্টটার মানে কি? এই অ্যালার্টটাই তো আমাকে কি বলছে? ফাংশন। ফাংশন নট ইকুয়াল আনডিফাইন্ড, ট্রু অর ফলস? ট্রু। এটাও ট্রু, এটাও ট্রু। তো ভেতরে আসবে এবং অবজেক্ট তৈরি হবে। বোঝা যাচ্ছে? তো উপরের লাইনগুলো মূলত কি, কিভাবে অবজেক্টটা তৈরি হচ্ছে। মানে আপনি যদি নাও বোঝেন, উপরের লাইনটা অলওয়েজ ইউজ করেন, আপনি যে কোনো ব্রাউজারে আপনি অ্যাজাক্স ইনিশিয়েট করতে পারবেন। বাট কোডটা এত জটিল না যে আমরা এতদিন পর এসে এই ছোট্ট টেকনিকগুলো বুঝবো না। আচ্ছা, নাও এখান থেকে যেটা বলা হচ্ছে যে ওপেন ফাংশন দিয়ে XML HTTP দেয়া হলো, দেন XML HTTP থ্রুতে অন রেডি স্টেট চেঞ্জ, এটাকে রিকার্সিভ ফাংশন আমরা নরমালি বলি, নিজেই নিজেকে কল করে। তো এর ভেতর থেকে নরমালি যেটা হয়ে থাকে যে প্রতিনিয়ত স্ট্যাটাসটা চেঞ্জ হয়, সরি রেডি স্টেটটা চেঞ্জ হয়, আর স্ট্যাটাসটা কিন্তু ঠিকই থাকে। তো রেডি স্টেট যেটাকে আমরা বলছি, ঠিক আছে, রেডি স্টেট যেটা হয়ে থাকে, একটু খেয়াল করেন রেডি স্টেট গুলো কিভাবে পরিবর্তন হয়। রেডি স্টেট প্রথমবারই কিন্তু আমরা যা চাচ্ছি সেটা পাই না। প্রথমে কি আসে? 2। বেসিক্যালি এই পেজটা তো আমি আরো 2বার রান করিয়েছি, তাই না? কয়েকবার রান করেছেন, অলরেডি 0 আর 1 এস্টাবলিশড। 2 সার্ভার আমাকে রেসপন্স করেছে, আমি রিকোয়েস্টটা পেলাম, কারণ অলরেডি কি আমি অন লোডে একটা ফাংশন কল করেছি না, সো ওটা কনক্যাট হয়ে গেছে। দেন পরবর্তী স্টেটটা কি? প্রসেসিং। তারপরেরটা কি? 4, মানে কি কমপ্লিট। দেন এরপরের স্ট্যাটাস এই যে নট ফাউন্ড সে শো করছে। খেয়াল করেছেন? তার মানে রেডি স্টেটটা সে চেক করে করে দেখবে যে 4 হলো কিনা। আর স্ট্যাটাস হচ্ছে যে সার্ভার পেজের অ্যাড্রেস। সার্ভার পেজটা আমি যদি খুঁজে পাই, আমাকে সঙ্গে সঙ্গে বলবে কি 200। বাট সার্ভার পেজ যদি আমার ভুল হয় তাহলে সেটা 404, অথবা রিডেবল যদি না হয় তাহলে সেটা কি হবে? ফরবিডেন। সো একটু খেয়াল করেন, আমাকে রেডি স্টেট 0, এই যে 404 আমাকে শো করছে 404, রাইট? ওকে, এবার এখানে এসে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে আমি যখন স্টেটমেন্ট চালিয়েছি তখন দেখেন যে রেডি স্টেট যদি 4 হয় এবং স্ট্যাটাস যদি 200 হয়, বোথ কেসে রেডি স্টেটও 4 হতে হবে, স্ট্যাটাসও কি হতে হবে? 200। তারপরে আমি কি চাচ্ছি? এই যে রেসপন্স টেক্সট নামে যে ফাংশনটা আছে সেটা আমি কল করছি, এবং এটা কোথায় দিয়ে দিচ্ছি? এই ডোম তো আমরা জানি,
ডকুমেন্ট অবজেক্ট জানি না, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অবজেক্ট আইডি মানে কি ওই res, আর ডট ইনার html তার ইনার html এ ঢুকে যাবে। সো ইজিলি এই ডাটাটা কোথায় পুশ হবে, আমরা যে যেখানে দেখতে পাচ্ছি ফাউন্ড নট ফাউন্ড, তাই না? সেটা বোঝা গেল। সো ছোট্ট রিকোয়েস্ট আমরা যেটা ইনিশিয়েট করলাম আজকে, সেটা আমরা নেক্সট ডেতে নিয়ে যাব ডেটাবেস পর্যন্ত। আমরা নেক্সট ডে শুরুতেই, যেহেতু আমরা এটা বুঝে ফেলেছি, একটু ভালো মতো দেখে আসবেন। নেক্সট ক্লাসে আমি যেটা করব, ওই ডাটাটাকে আগে ডেটাবেসের ডাটাটাকে এখানে ডিসপ্লে করব, ওই ডিসপ্লে ডাটাটা অ্যাজাক্স দিয়ে সার্চ করব, ওইটাকে আমরা হয়তো ডিলিট করে দিব অথবা আপডেট করে দিব ক্লায়েন্ট থেকেই। সেটা বোঝাতে পারছি, যাতে আমাদের কোনো কিছু হিট করতে না হয়, বাটন প্রেস করতে না হয়, আমরা খুব ইজিলি, খুব কম টেকনিক অ্যাপ্লাই করে খুব সহজেই ডাটাগুলোকে যেন ইউজার ফ্রেন্ডলি করে তুলতে পারি। আমরা যে গুগল সার্চটা দেখি, অ্যাজাক্স সার্চ যেটাকে বলে, যে টাইপ করার সঙ্গে সঙ্গে ডাটাগুলো পরিবর্তন হচ্ছে, এটা আমরা নেক্সট ক্লাসেই দেখতে পারবো। ওকে, তো উপস্থিতি বাড়ানোর চেষ্টা করবেন যাতে এই ইম্পর্টেন্ট আলোচনাটা দেখে নিতে পারে। ওকে, থ্যাংক ইউ।